নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। পুকুর দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। জখম উভয় পক্ষের মোট 30 জন গ্রামবাসী, ঘটনাস্থলে পুলিশ। গাজলের আলালে সিপিএম তৃণমূল সংঘর্ষ উত্তেজনা, উভয় পক্ষের 8 জন আহত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি। পুরাতন মালদার শাহাপুর অঞ্চল বিজেপির উদ্যোগে সাফাই অভিযান, সামিল বহু গ্রামবাসীও। রায়গঞ্জের দেবীপুর থেকে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার বেআইনি অস্ত্র, ধৃতকে পেশ আদালতে। এবং বিশ্ব শান্তি বিষয়ক আন্তর্জাতিক স্তরে পোস্টার প্রতিযোগিতার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল। আসছি বিস্তারিত খবরে। পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হরিরামপুর থানার নওগাঁ এলাকা। সংঘর্ষের ফলে উভয় পক্ষের মোট 30 জন আহত হলে তাদের ভর্তি করা হয় হাসপাতালে। তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার শিরসি গ্রাম পঞ্চায়েতের নওগাঁ এলাকা। রবিবার সকালে সংঘর্ষের ফলে উভয় পক্ষের মোট 30 জন জখম হলে চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় হাসপাতালে। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নওগাঁ গ্রামের একটি পুকুরের দখলকে নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে। রবিবার সকাল থেকে তাদের সেই বিবাদ চূড়ান্ত আকার নেয়। দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠীর সদস্যরা। ঘটনায় উভয় পক্ষের মোট 30 জন মতো গ্রামবাসী জখম হলে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় গঙ্গারামপুর ও হরিরামপুর এবং বালুরঘাট হাসপাতালে। আহতদের মধ্যে 5 জনের শারীরিক অবস্থা উদ্বেগজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকেরা। সংঘর্ষের খবর পেয়ে এলাকায় ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। কিছুদিন আগে আর কি 3 মাস আগে ওরা তৃণমূলে জয়েন দিয়েছে। তৃণমূলে জয়েন দেওয়ার পরেই কে দলে নিয়েছে ওদেরকে? শোনা কি শোনা ওরা বলছে যে এখন আমাদেরকে পুকুর দাও, নাহলে আমরা মাছ জবরদস্তি মারবো। আমরা বাধা দিতে যাই, মানে আমাদেরকে আজকে কোনো মাছ মারছিল। হ্যাঁ, ওরা জাল নামাই দিয়েছিল। জাল নামাই দিয়ে তো আমরা মানে বাধা দিতে গেছিলাম। বাধা দিতে গিয়ে আমাদের উপর হামলা। আর ওরা শুধু আমাদের গ্রামের লোক তো না, ওরা 5-6 গ্রাম নিয়ে আসছিল। কতজন এসেছিল? মোটামুটি আমরা 100-150 জন লোক। ঠিক বোম পিস্তল ছিল কিছু? বোম পিস্তল নাই, একদম সবই ছিল ওদের, লাঠি, হাসুয়া হইতে তীর বন্দুক সব কিছু। আপনার কজন আহত হয়েছেন সব মিলে? আমাদের মোটামুটি আহত আমরা 18 জনের মধ্যে, 18-20 জনের মধ্যে। আপনার কার লোক? কোন দলের লোক? নকুলের লোক। আর যারা মিলেছে তারা কোন দলের লোক? ওরা সোনার লোক। আপনি কোন দলের সমর্থক? আমরা তো নকুলটাকে সমর্থন করি। কি কোন দল? তৃণমূল না সিপিএম? তৃণমূল। আচ্ছা, আর যারা মিলেছে এখন তারা এখন কোন দল, কার লোক? এখন ও সোনার লোক। আপনারা কি চাইছেন? মাছ ছেড়েছি তো আমাদের সম্পূর্ণ মাছ মারা হোক, আর আমরা ওগুলো মেরে নিই। যদি ওরা মাছ খেতে চায় তাহলে ভাঙন দিলে সবাই যখন সমান করে। আপনি কি টেন্ডার নিয়েছিলেন পুকুরটা থেকে? টেন্ডার হয়নি। সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত গাজলের রাঙাভিটা গ্রাম। শনিবার বিকেলের দিকে জমিতে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূচনা হয়। ঘটনায় উভয় পক্ষের মোট 8 জন আহত হলে চিকিৎসার জন্য তাদের গাজল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। জমিতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো সিপিএম এবং তৃণমূল সমর্থকেরা। শনিবার বিকেলের দিকে ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গাজলের আলাল অঞ্চলের রাঙাভিটা গ্রাম। লাঠি ধারালো অস্ত্র নিয়ে উভয় দলই একে অপরের উপর আক্রমণ চালালে বেশ কয়েকজন জখম হন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় গাজল থানার বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। রাতের দিকে 6 জনকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সিপিএম কর্মী সাদিকুল ইসলাম বলেন, এদিন বিকেলের দিকে তারা নিজেদের জমিতে ধান কাটার পর গোছগাছ করে গরুর গাড়িতে তুলছিলেন। সে সময় জমা করে রাখা ধানের উপর দিয়ে গাড়ি নিয়ে যাবার চেষ্টা করে তৃণমূল কর্মী তাফাজউদ্দিন আহমেদ। প্রতিবাদ করাতে সে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এরপর তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেই বেঁধে যায় সংঘর্ষ।
ওখানে আমাদের মাঠে ধান কাটা ছিল, ধান কাটা কেটে আমরা চলে গেছি, ধান না শুকলে তো বাঁধতে পারছি না। মোদ মাঠে বাড়ি, রাস্তা পথে মোদ মাঠে বাড়ি চলে গেছে, আর যত মুরগি, দেশি মুরগি এভাবে এবার ধানকে হেঁচড়ে হুচড়ে বিরক্ত করে দিয়েছে একবার ধানকে। স্বাভাবিক কথা বলতে বলতে একবার ফাঁসা নিয়েছে, আবার কাপা কাপড় বসে আছে আর কোপ দিতে শুরু করে যাবে। কে মারলো? আফাজউদ্দিন, ওর ছেলে রুহুল আমিন। কেন মারলো? ওই যে বলতে গেলাম যে ধান কিনে ছিড়াচ্ছে, হ্যাঁ মুরগিতে ধান কিনে ছিড়াচ্ছে, সারা দাদা গিয়ে দেখাচ্ছিস। বাড়ি করো? আমার সিপিএম করি স্যার। আর ওরা টিএমসি করে। তো ওই মোট মাঠে বাড়ি করে আছে কিনা, যার তার কাছ দিয়ে রাস্তা চাইছে, আমি আমার জমির উপরে রাস্তা চাইছিল, মধ্যে আবার রাস্তা থেকে মোটামুটি 100 মিটার দূরে বাড়ি করেছে। আমার ভাইকে সবাইকে বলছে রাস্তা দিতে হবে, কেন রাস্তা ওই যে রাস্তার একটা জেদ, আমার জমির উপর তোমাকে বিনে পয়সা রাস্তা অনেকদিন থেকে রাস্তার কথা বলছিল, যে রাস্তা রাস্তা আমি বাড়াবো, রাস্তা দাম না, রাস্তা 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 দিয়ে তো মারামারি এরকম তো কোনো সিপিএম করে বলি মারা যায়, এখানে আসলেই সিপিএম করে বলি মারা। যারা মেরেছে তারা কোন পার্টি করে? তৃণমূল করে না হতে হয়েছে আমাদের 4 জন। আর ওদের ওদের কেউ কয়জন বলতে পারছে না। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল কর্মী তাফাজউদ্দিন আহমেদ পাল্টা অভিযোগ করে বলেন, তিনি নিজের জমির ধানের গাড়ি নিয়ে যাচ্ছিলেন সাদিকুলের বোনের জমির উপর দিয়ে। সে কোনো বাধা না দিলেও সাদিকুল নিজের দলবল নিয়ে চড়াও হয়ে তাদের মারধর করলে দুপক্ষে লড়াই বেঁধে যায়। আমি ধানের গাড়ি দিয়ে আসছিলাম, এক অপারের জমি আমার গাড়ি ঘেরাও করে, আমার গাড়ি ঘেরাও করে, ধানের গাড়ি ঘেরাও করে। আমি আমার ছেলেকে হাসা তারপর ফারসা লাঠি তেড়ে বাড়তে যাই। কে মারতে যায়? সাদিকুল ইসলাম, রফিকুল ইসলাম, জিয়াউল হক। আমরা ভয়ে বাড়ি পালিয়ে আসি, বাড়িতে এসে বাড়ির কাছাকাছি আমাদেরকে ফারসা হাসা কেন মারে? আমি ধানের গাড়ি নিয়ে আসছিলাম, গাড়ি আসতে দেবে না। কি বলছে ওরা? ও দেবে না, ওর বোনের জমি, ওর বোন বলছে আমার জমিতে গাড়ি নিয়ে যাও। ওর বোন বলছে আমার জমিতে গাড়ি নিয়ে যাও, ওর বোনের জমিতে গাড়ি আসতে দেবে না বলে আমাকে তখন তেড়ে, তখন আমার গাড়ি আটকে। আমি বলি আমি যাবো, তোর বোন, আমার বোন বলে কেউ তখন লাগলো লাঠি ফারসা দিয়ে। দক্ষিণ দিনাজপুরে হিলিতে পার্টি অফিসে ঢুকে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে হিলি থানায় দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মাঝে মধ্যে বিএসএফ তাদের কর্মীদের মারধর করে। সীমান্তরক্ষী বাহিনীর হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী, এমন অভিযোগ ঘিরে রবিবার সরগরম হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি। জানা গেছে আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম তাপস রাও। শনিবার রাতে তিনি একটি বিশেষ কাজে বাড়ির বাইরে বের হন। অভিযোগ, সে সময় বিএসএফ এর 96 নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান সুবীর কুমার তাকে তাড়া করে। প্রাণ বাঁচাতে তাপস তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে আশ্রয় নেয়। সেই পার্টি অফিসের জানলা ভেঙে ভেতরে ঢুকে ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত জওয়ানের নামে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের কর্মীর উপর হামলা করা হয়েছে। আমি পার্টি অফিসে প্রতিনিয়ত যাই, ওখানে আমি পার্টির কাজ করি, কম্পিউটারের কাজ করি, এমনি দরখাস্ত লেখা ওখানে পার্টি থেকে আমরা রেখেছি। তো সেই কালকের দিনে আমি পেছাব করতে গেছিলাম, জানলা খুলে বাইরে গেছি পেছাব করতে। পেছাব করে আমি রীতিমতো ঘরে ঢুকেছি, ঢুকে জানলা বন্ধ করেছি। আমি তো বিএসএফ লক্ষ্যও করিনি। বিএসএফ সেই কিছুক্ষণ পরে এসে জানলা ভেঙে ঢুকে আবার কলার ধরে 2-3 থাপড় মারে গাড়ি গালাজ করেছে উল্টো পাল্টা ভাষায়। জানলা কি দিয়ে ভাঙলো? কাজে লাথি মেরে ভেঙেছে। তারপরে ভিতরে ঢুকে কি করেছে? ভিতরে ঢুকে আমাকে কলা ধরেছে, কলা চেপে ধরলো, ধরে আমাকে 2-3 থাপড় মেরেছে। তারপরে মেরে আশেপাশের লোকজন ছুটে আসে, এসে বলছে যেহেতু এখানে প্রতিদিন আসে, প্রতিদিন কাজ করে, তা আপনাকে এইসব করছেন কেন? হ্যাঁ, বিএসএফদের ওখানে রীতিমতো তো পার ডে তো এদিক ওদিক মাল পাচার হয়েই থাকে, সেইভাবে কিছু আমাকে হয়তো ভেবে নিয়েছে, হয়তো ওরকম আমি একটা হতে পারি, এরকমটা ছিল, এরকম ভেবেছে হয়তো কিছু। হ্যাঁ, সেটা আমি তো বুঝতে পারি, এটা কী কেন যে আমার এরকম টার্গেট করেছে না, কী ব্যাপার আমি কিছু বুঝতে পারি। আর আমি তো প্রতিদিনে যাই, প্রতিদিনে তো ওইখানেই পেচাপ করে যাবো। আর জানলা শুধু ভেঙে গেছে, জানলার ইয়েটা ছিটকে নিয়ে উঠে ফেলে গেছে, এটাই বিষয়টা নিয়ে তুমি কি কোথাও পুলিশকে জান? হ্যাঁ, আমি তো আমার ওখানে যে কর্তৃপক্ষ আছে তার থেকে বলেছি, ওনারা যা ব্যবস্থা নেওয়া নিয়েছে। তোমার কোনো লিখিত অভিযোগ হয়েছে? হ্যাঁ, লিখিত অভিযোগ করে দিয়েছি, আমি আজকে উপযুক্ত শাস্তি। এখন সময় হয়েছে একটি বিরতির পর
ফারাক্কার অনুষ্ঠিত সিটু নিয়ন্ত্রিত এনটিপিসি কর্মী ইউনিয়নের সম্মেলন, শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরব প্রায় শতাধিক প্রতিনিধি। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। পুরাতন মালদার শাহাপুর অঞ্চল বিজেপির উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো সাফাই অভিযান। স্থানীয় গোরস্থান পাড়ায় এই কর্মসূচি চলে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অভিনব এই কর্মসূচিতে সামিল হন স্থানীয় গ্রামবাসীরাও। দূষণমুক্ত ভারত গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন স্বচ্ছ ভারত অভিযানে। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটি নাগরিককে নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রবিবার সাফাই অভিযান কর্মসূচি পালন করে পুরাতন মালদার শাহাপুর অঞ্চল বিজেপি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এদিন দলের নেতাকর্মীরা শাহাপুরের গোরস্থান পাড়ার রাস্তা পরিষ্কার করেন। কর্মসূচিতে মহিলাদের যোগদান ছিল চোখে পড়ার মতো। দলের অঞ্চল সভাপতি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের স্বপ্নকে সার্থক করতে তারা এই কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচি পালনের ফলে একদিকে যেমন এলাকা দূষণ কমবে, তেমনি রোগ জীবাণুর প্রকোপ কমবে বলেও দাবি তার। ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী, তার নীতি এবং আদর্শে যে সাফাই অভিযান আরম্ভ হয়েছে, আমরা তা আমাদের বুথভিত্তিক আমাদের গ্রামগঞ্জে সাফাই অভিযান আরম্ভ করেছি। এই সাফাই অভিযান প্রতিটা বুথে বুথে আমরা আরম্ভ করেছি এবং নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত গড়তে যে অভিযান আরম্ভ করেছে তার আদর্শে আমরা এই কাজ করছি। কি বার্তা দিতে চাইছেন এই সাফাই অভিযানের মাধ্যমে? আমরা বার্তা দিতে চাচ্ছি যে যাতে দেশবাসী যদি নিজের নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে অসুখ বিসুখ হবে না, ডেঙ্গু হবে না। জল যেখানে জল বাঁধানো থাকে সেই জল থেকে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অসুখ বিসুখ হবে না এবং ডাক্তারদের কাছে যেতে হবে না, পয়সাও খরচা হবে না। এই জন্য নরেন্দ্র মোদীর যে আদর্শ, সেই আদর্শকে আমরা পদে পদে পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। গাজলে আত্মঘাতী কৃষকের পরিবারের পাশে দাঁড়ালো সংযুক্ত কিষাণ সভা। সংগঠনের একটি প্রতিনিধি দল আজ ওই কৃষকদের বাড়িতে গিয়ে তার আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জানান, আশ্বাস দেন পাশে থাকার। ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করতে কৃষকদের স্বার্থে বেশ কিছু দাবি দেওয়ার কথাও জানান তারা। গাজলের কর্কজ গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রাম নিম্নবিত্ত অধ্যুষিত। এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই কৃষিজীবী। নিজেদের সামান্য জমি ও অন্যের জমিতে চাষবাস করেই সংসার চলে বেশিরভাগ মানুষের। এই গ্রামের বাসিন্দা রামনাথ সিং বাজার থেকে চড়া সুদে টাকা ধার করে নিজের 2 বিঘা জমিতে আলু চাষ করেছিলেন, কিন্তু সময় মতো চারাগাছ না বের হওয়ায় জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। বাজার থেকে ধার করা টাকা কিভাবে শোধ হবে সেই চিন্তাতেই কার্যত মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। হতাশা থেকে মুক্তি পেতে বেছে নেন আত্মহত্যার পথ। বাড়িতে রাখা কীটনাশক খেয়ে গত 20শে নভেম্বর আত্মঘাতী হন তিনি। স্বজন হারায় পরিবারটির প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে আরএসপির কৃষক সংগঠন সারা ভারত কিষাণ সভা। সংগঠনের অন্যতম 2 কর্মকর্তা সর্বানন্দ পাণ্ডে এবং বিধায়ক রহিম বক্সি সহ একটি প্রতিনিধি দল রবিবার ওই গ্রামে যান। প্রয়াত কৃষক রামনাথ সিং এর পরিবারের প্রতি সমবেদনা জানান তারা, আশ্বাস দেন পাশে থাকার। পরে তারা অভিযোগ করেন, রাজ্য এবং কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির ফলেই রাজ্য জুড়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন বহু কৃষক। তাদের মধ্যে অনেকেই বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতে এদিন বেশ কিছু দাবিও তোলা হয় তাদের পক্ষ থেকে। কর্কজ অঞ্চলের সিংপাড়াতে রামনাথ সিং নামে একজন চাষি আর কি, তিনি আত্মহত্যা করেছেন, খবরটা আমরা পেয়েছি। তার বাড়িতে এসেছিলাম, একটা কতটুকু সত্যতা আছে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে আমরা এখানে এসেছিলাম। আমরা এসে যে খবরটা শুনলাম যে তিনি ঋণ করে লোন নিয়ে, মহাজন থেকে লোন নিয়ে তিনি আলু চাষ করেছিলেন প্রায় 1 বিঘার উপরে, এবং সেখানে আলুর গাছই আসেনি, যে বিচনটা ছিল সে বিচনের গাছই ফুটেনি। এবং আগে কারো লোন ছিল, চাষ করতে গিয়ে আরও লোন করেছিলেন এবং এই আলুতে তারা ভরসা করেছিলেন যে আলুটা উঠলেই সে ঋণগুলো শোধ করবেন, কিন্তু যখন দেখলেন গাছই উঠলো না, তখন সেই বিষয়তে তিনি আত্মহত্যা করেছেন, সেই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। আমরা শুনে এসেছিলাম, দেখলাম সত্যি আছে ঘটনা। তার ছেলের সাথে কথা বলেছি, এখানে এলাকার মানুষের সাথে কথা বলেছি,
এবং ঘটনা সত্যি আছে। তো এটা বারবার করে বলছি, রাজ্য সরকারের কাছে আমরা বারবার করে বলছি যে কৃষকরা আত্মহত্যা করছেন তাদের ফসলের দাম না পাওয়ার কারণে। আমরা সেই বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছিলেন এবং আলু চাষ করতে গিয়ে লোন নিয়ে আলু চাষ করেছেন। আলু চাষে 3 ভাগ গাছ বেরোয়নি, 1 ভাগ গাছ বেরিয়েছে। এইটাতেই উনি টেনশনে একটা আতঙ্কিত হয়ে গেছেন যে আমার তো ফসল হবে না, তাহলে আমি ঋণটা শোধ করবো কোথায়। তার ফলে তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা শুনেছি। এখন আমরা গভর্নমেন্টের কাছে বারে বারে আমরা দাবি করেছি যে আলু চাষিদের বা কৃষকদের সরকারিভাবে বীজ সরবরাহ করা হোক। আমরা জানি এখানে আলু এখন পাঞ্জাব থেকে আলু বীজ আসছে এবং পাঞ্জাবের নাম হচ্ছে আলু বীজ, কিন্তু আমাদের এখানকার ফড়িয়ারা আমাদের এখানকার আলু ভরে দিয়ে পাঞ্জাবের নাম করে চালিয়ে দিচ্ছে এবং আলু চাষিরা মার খাচ্ছে। এটা সমস্ত জায়গায় ঘটছে। আমরা এই যে ধানের সিজন, এখন এই ধানের সিজনেও এখন কৃষকরা ধান উৎপাদন হয়েছে, ধানের দাম পাচ্ছে না। যাতে না ঘটে সেই জন্য সরকারকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে পরিবারে আজকে রামনাথ সিংয়ের যে ঘটনা ঘটেছে সে পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য দিতে হবে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথাবার্তা বলবো, আমরা দাবি করব যে এই পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে, যাতে ঋণমুক্ত হয় তার একটা ব্যবস্থা করতে হবে। সিটু নিয়ন্ত্রিত এনটিপিসি কর্মী ইউনিয়নের সম্মেলন আজ অনুষ্ঠিত হলো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। প্রায় শতাধিক প্রতিনিধি যোগদান করেন এই সম্মেলনে। বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেতা দেব রায়, প্রাক্তন সাংসদ আবুল হাসনাত খান প্রমুখ। সিটু নিয়ন্ত্রিত ফারাক্কা এনটিপিসি এমপ্লয়িজ ইউনিয়নের দ্বাদশ সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়ে গেল টাউনশিপ মোড়ের কমিউনিটি হলে। সাংগঠনিক পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে সূচনা হয় সম্মেলনের। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করার পর তার উপর আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত প্রতিনিধিরা। এনটিপিসির মতো লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ তোলা হয় প্রতিনিধিদের পক্ষ থেকে। সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার দাবিতে ডাক দেওয়া হয় আন্দোলন গড়ে তোলার। এছাড়াও এদিনের সম্মেলনে কর্মরত শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করার মতো দাবিও তুলে ধরা হয়। সংগঠনের সর্বভারতীয় নেতা দেব রায় ছাড়াও এদিনের কর্মসূচিতে সামিল হন মুর্শিদাবাদ জেলা সিপিএম এর অন্যতম নেতা আবুল হাসনাত খান সহ আরো অনেকে। কেন্দ্রীয়ভাবে প্রয়াসটা ছিল সিআইটিকে পরাজিত করা হয়, বিশেষ করে গত ইলেকশনে এখানকার সাধারণ শ্রমিক কর্মচারী বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং তারা সিআইটি ইউনিয়নকে জয়যুক্ত করেছে। সংগঠনের সম্মেলন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ। গত অভিজ্ঞতার মূল্যায়ন এবং আগে কি করে চলব সেই লক্ষ্যে যেন আমাদের প্রতিনিধিদের চিন্তা ভাবনা যেন প্রতিফলিত হয়। শ্রমিক কর্মচারীর অধিকার, তাদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া, কোনো শ্রমিকের বিরুদ্ধে যদি অন্যায় হয়, সে যদি আমার সদস্যও না হয়, সিআইটির উচিত বা আমাদের কর্তব্য যাদেরও এই এনটিপিসি ফরাক্কার উৎপাদনশীলতায় যার অবদান কম নয়, যে ফরাক্কা এনটিপিসি এত পুরনো, সবচেয়ে পুরনো ব্র্যান্ড হওয়া সত্ত্বেও। কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জের দেবীপুর এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধরা হয় অমিত হালদার নামের ওই দুষ্কৃতীকে। আজ তাকে পেশ করা হয় রায়গঞ্জ জেলা আদালতে। গোপন সূত্র খবর পেয়ে ফেরার এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম অমিত হালদার, বাড়ি রায়গঞ্জ থানার দেবীনগর এলাকায়। তার নামে খুন, তোলাবাজি সহ একাধিক অভিযোগ দায়ের রয়েছে রায়গঞ্জ থানায়, কিন্তু পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শনিবার রাতে সূত্র মারফত রায়গঞ্জ থানায় খবর পৌঁছয় দেবীনগর বাজারের কাছে তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এরপরই পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে ধরে ফেলে তাকে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি 9mm পিস্তল এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধৃত অমিত হালদারকে রবিবার রায়গঞ্জ জেলা আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলেই তার বাকি সাগরেদদের হদিশ মিলতে পারে বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার এক পুলিশ অফিসার। গত রাত্রিবেলা 12:30 রাত্রে একটার সময় ওই আমরা একটা আসামিকে ধরেছি ওই দেবীনগর থেকে। ওর নাম হচ্ছে অমিত হালদার। ওকে ধরা এবং ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করি আমরা, করে তারপরে একটা 9mm পিস্তল, 2 গুলি আমরা রিকভারি করি ওর কাছ থেকে। আমরা তারপরে এগেনস্টে কেস হয়েছে এবং আরও কাছে আর্মস আছে, এরকম চেষ্টা করছি আমরা রিকভারি করার জন্য। কোর্টে পাঠানো হয়েছে, রিমান্ডে আসবে। আবার আগে অভিযোগ আছে ওই এলাকাতে, মানে চাষি ছিল আর কি, সে আগে ওই মারা গেছেও আছে, স্ন্যাচিং করে, চোর থেকে টাকা তোলে, এরগুলো আছে, টাকা তোলে বসে, এই কমপ্লেনগুলো আছে ওর এগেনস্টে। রাত্রিবেলা 12:30 ওটা একটা ইনফরমেশন ছিল। কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুরে মেঘুটোলা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বস্ত্রদান শিবির।
স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিনের তহবিলের অর্থে প্রায় 500 জন দুস্থ মানুষের হাতে এদিন শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও এদিন হাজির ছিলেন একাধিক কংগ্রেস নেতৃত্ব। কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর এলাকার বেশিরভাগ মানুষই গরিব, দিনমজুরি বা কৃষিকাজে তাদের সংসার চলে। শীতের দিনে অনেকের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র কেনার মতো অর্থ থাকে না, ফলে ঠান্ডায় কষ্ট পেতে হয় তাদের। এই সংকট মেটাতেই বিধায়ক সাবিনা ইয়াসমিনের বিধায়ক কোটার টাকা থেকে কেনা শীতবস্ত্র তুলে দেওয়া হয় প্রায় 500 জন দুস্থ মানুষের হাতে। এই উপলক্ষে রবিবার পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মেঘুটোলা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। বিধায়ক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা শহর কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। প্রায় 500 জন দুস্থ মানুষের হাতে এদিন শীতবস্ত্রগুলি তুলে দেন বিধায়ক। এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। আজকে আমাদের কয়েকদিন আগে রাসমেলা হয়ে গেছে, এখানে 2 জায়গায় রাসমেলা হয় এবং সেদিন এখানকার লোক ডিমান্ড করেছিল কিছু সাহায্যের জন্য। আমি বিধায়ক হিসেবে এখানে আজকে সেই রাসমেলাকে কেন্দ্র করে আজকে যারা দরিদ্র লোক আছেন, অসহায় লোক আছেন, তাদেরকে আমরা শীতবস্ত্র তুলে দিচ্ছি। আমি বিধায়ক হিসেবে তাদেরকে শীতবস্ত্র তুলে দিচ্ছি। কতটা শীতবস্ত্র আজকে তুলে দিলেন? মোটামুটি 2টো জায়গা মিলিয়ে আমি 500টার মতো করছি। 500 জনকে আজকে শীতবস্ত্র তুলে দেওয়া হবে, তারই আজকে আমরা শুরু করেছি। এখন সময় হয়েছে আরেকটি বিরতির পর কালিয়াচক 3 নম্বর ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রামে একাধিক রাস্তার কাজের সূচনা হলো। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। বিশ্ব শান্তি বিষয়ক আন্তর্জাতিক স্তরের পোস্টার প্রতিযোগিতার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল। সংগঠনের মালদা জেলা শাখার পক্ষ থেকে আজ এই প্রতিযোগিতার আয়োজন করা হয় শহরের শুভঙ্কর শিশু উদ্যানে। প্রতিযোগীদের উৎসাহিত করতে বহু সাধারণ মানুষের পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। শীতের আমেজ গায়ে মেখে অঙ্কন প্রতিযোগিতায় সামিল বিভিন্ন বয়সী পড়ুয়ারা। সৌজন্যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সংস্থার পক্ষ থেকে রবিবার মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যানে আয়োজন করা হয়েছিল লায়ন্স পিস পোস্টার প্রতিযোগিতা এবং প্রদর্শনীর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল এই কর্মসূচিতে। তাদের উৎসাহ দিতে উদ্যোক্তা সংস্থার কর্মকর্তা, বহু সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কয়েকটি বিভাগে এই প্রতিযোগিতাটি হয়। প্রত্যেকটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টরা। উদ্যোগে আজকে বিশ্ব শান্তির উপর একটা পোস্টার তৈরি করা, মানে অঙ্কন করা, এটা করছে বিশ্বনাথ বাবু, এসেছেন মালবাজার থেকে বিশ্বনাথ বাবু, আরো যারা লায়ন্স ক্লাবের আছে। সব থেকে মানুষ কি ভালোবাসে? মানুষ ভালোবাসে শান্তি, আর এই শান্তির খোঁজে অনেকে অনেক আলোচনা করে, অনেকে তপস্যার জন্য শান্তির কামনা করে হিমালয়ে চলে যায়, সন্ন্যাস গ্রহণ করে। কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে যদি শান্তির মনোভাব ঢুকে যায়, তাহলে ওরা ওর বাবা মা পাড়া পড়শিদের বলতে হবে যে না, শান্তি বজায় রাখতে হবে। তারা আগামী দিনে বড় হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হতে পারে, কেউ সায়েন্টিস্ট হতে পারে, প্রফেসর হতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। তারাই দায়িত্ব নেবে আগামী দেশ। কালিয়াচক 3 নম্বর ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রামে একাধিক রাস্তার কাজের সূচনা হলো আজ। কাজগুলি শিলান্যাস করেন বিধায়ক ঈশা খান চৌধুরী। এছাড়াও এদিন বিধায়ক তহবিলের অর্থে তৈরি 40টি নলকূপের উদ্বোধনও করেন তিনি। কালিয়াচক 3 নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার বাখরাবাদ গ্রামের রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন
কয়েক হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সে রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছিল। শুকনো মরশুমে তেমন সমস্যা না হলেও বর্ষার দিনে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ব্যাপক নাজেহাল হতে হতো গ্রামবাসীদের। নিজেদের এই দুর্ভোগের সমাধান করার জন্য তারা বিধায়কের কাছে দাবি জানিয়েছিলেন। সেই দাবি মেনে বিধায়ক ঈসা খান চৌধুরী তার এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 4 লক্ষ টাকা বরাদ্দ করে। সেই টাকাতেই রাস্তাটি ঢালাইয়ের কাজের সূচনা হয় আজ। এছাড়াও শোভাপুর পারদেওনাপুর গ্রামের একটি রাস্তা এবং 40টি নলকূপের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। ভিজুয়াল। অন্যদিকে সীমান্ত লাগোয়া পারদেওনাপুর গ্রামের প্রায় 1 কিলোমিটার রাস্তা ঢালাইয়ের জন্য সম্প্রতি বিআরজিএফ থেকে 30 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। তার প্রথম কিস্তির 15 লক্ষ টাকা এসে পৌঁছেছে স্থানীয় প্রশাসনের হাতে। সেই টাকা দিয়ে 500 মিটার রাস্তা কংক্রিট নির্মিত করা হচ্ছে। সেই কাজের শিলান্যাসও করেন বিধায়ক ঈসা খান চৌধুরী। এই কাজ শেষ হয়ে যাবার পর পরবর্তী কিস্তির টাকা হাতে পেলে বাকি 500 মিটার রাস্তার কাজ শেষ করা হবে। আমরা আছি এখন পারদানাপুরে, পোস্ট অফিস পাড়া। আজকে আমাদের অনেক উদ্বোধন হয়েছে আমাদের দলের। আমার বাকরাবাদ জিপিতে, কালিয়াচক 3 নম্বর ব্লকে বাকরাবাদ জিপি আমার নিজস্ব রাস্তা এমএলএ ল্যাব থেকে 4 লক্ষ বাকরাবাদ রাস্তা হয়েছে সিমেন্ট কংক্রিট। তারপরে পারদানাপুর শোভাপুর জিপি যেখানে আমরা আছি আজকে, এখন আমার 40 টিউবওয়েল উদ্বোধন চলছে। এখন 40 সাইটে বিভিন্ন সাইট পারদানাপুর আমার টিউবওয়েল দিয়ে হচ্ছে আমার ল্যাব থেকে 4 লক্ষ টাকা। এবং এখনই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমাদের বিএডিপি রাস্তা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে 15 লক্ষ টাকা 500 মিটার সিমেন্ট কংক্রিট রাস্তা উদ্বোধন হয়েছে। এবং আমরা আশা করছি কি আগামী বছরে আমরা 1 কিলোমিটার শেষ করবো, বাকিটা শেষ করবো। ফার্স্ট ফেজ 500 মিটার, সেকেন্ড ফেজ আবার 500 মিটার। ফারাক্কা একাদশের পরিচালনায় নুরুল হাসান কলেজ মাঠে অনুষ্ঠিত হলো মহিলা ফুটবল প্রতিযোগিতা। কলকাতাকে হারিয়ে আজকের এই খেলায় জয়ী হয় শিলিগুড়ি। অংশগ্রহণকারী 2 দল ছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। ফারাক্কা একাদশ ক্লাবের অভিনব উদ্যোগ। স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষদের আনন্দ দিতে সংস্থার পক্ষ থেকে রবিবার আয়োজন করা হয় মহিলা ফুটবল টুর্নামেন্টের। ফারাক্কা নুরুল হাসান কলেজ ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে শিলিগুড়ি মহিলা একাদশ বনাম কলকাতা মহিলা একাদশ। এদিনের মহিলা দলের খেলা উপভোগ করতে মাঠে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একসময় আক্রমণ প্রতি আক্রমণে খেলাটি বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। শেষ পর্যন্ত শিলিগুড়ি একাদশ কলকাতা একাদশকে 3-1 গোলে হারিয়ে জয়ী হয়। ভিজুয়াল। এখন দেখে নেব কিছু টুকরো খবর। ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী অটোর সংঘর্ষে মৃত্যু হলো একজনের, আহতের সংখ্যা 3। বংশীহারের জামারে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ভর্তি করা হয় রশিদপুর হাসপাতালে। বর্ধিত ট্রেড ট্যাক্স কমানো সহ বেশ কয়েক দফা দাবিতে বংশীহারির শিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে সদর বলে ডেপুটেশন দিল বুনিয়াদপুর ব্যবসায়ী সমিতি। পঞ্চায়েত প্রধান জানান, ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে আলোচনা করে ট্রেড ট্যাক্সের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গঙ্গারামপুরের চৌপথিতে বিজেপির পক্ষ থেকে পথসভার আয়োজন করা হলো। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারকে তুলোধনা করে। এখন দেখে নেব আবহাওয়ার খবর। ওয়েদার রিপোর্ট নিবেদন করছে সানন্দা। রবিবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28.3 ডিগ্রি সেলসিয়াস এবং 16.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 88% এবং সর্বনিম্ন 33%। বাতাসের গড় গতিবেগ ঘন্টায় 1 নটিক্যাল মাইল। শনিবার সকাল 8:30 থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত জেলা জুড়ে কোনো বৃষ্টিপাত হয়নি।
এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveabnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পুকুর দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। জখম উভয় পক্ষের মোট 30 জন গ্রামবাসী, ঘটনাস্থলে পুলিশ। গাজলের আলালে সিপিএম তৃণমূল সংঘর্ষ উত্তেজনা, উভয় পক্ষের 8 জন আহত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি। পুরাতন মালদার শাহাপুর অঞ্চল বিজেপির উদ্যোগে সাফাই অভিযান, সামিল বহু গ্রামবাসীও। রায়গঞ্জের দেবীপুর থেকে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার বেআইনি অস্ত্র, ধৃতকে পেশ আদালতে। এবং বিশ্ব শান্তি বিষয়ক আন্তর্জাতিক স্তরে পোস্টার প্রতিযোগিতার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।